দেখো এটা 28 নম্বর কোশ্চেন 28। তো কি বলেছে, এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 9 কি ব্যাপার 9 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ সার্কেল ইনস্ক্রাইবড ইন ইট। ও 9√3 ছিল, সেন্টিমিটার স্কয়ার ছিল, ঠিক আছে 9√3, সেই জন্য কোশ্চেনটা এখন কি ব্যাপার একটু হয়ে গেল। এটা কিন্তু 9√3 সেন্টিমিটার স্কয়ার ছিল। ওকে, একটু কোশ্চেনটা দেখবে, এতে হয়তো ভুল হয়ে গেছে, এটা আমি কেটে উপরে লিখে দিচ্ছি। 9√3 সেন্টিমিটার স্কয়ার এরকম ছিল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এ কত, এরিয়া কত, 9√3 সেন্টিমিটার স্কয়ার। তাহলে জানতে চাইছে এর মধ্যে যে সার্কেলটা তৈরি করা যাবে তার ক্ষেত্রফল কত। আমি ছবিটা আগে আঁকে, একদিন না ধরলে এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এর মধ্যে কি আছে, একটা সার্কেল ড্র করা হচ্ছে। তাহলে এখানে দেখো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে কটা ফর্মুলা আছে সবকটাই মাথায় রাখতে হবে। তাহলে বেঁকে গেল, মোটামুটি একটা ধরে নাও যে সোজা হয়েছে, কাজ করে গেছে, ঠিক আছে। তো বলেছে, তো দেখো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর লিখছি না, আমি জাস্ট চিহ্নটা দিচ্ছি। এর এরিয়া কি হয় বলো কেউ একজন, দাদা বলো। তো সার্কেলটার এরিয়া বলেছে। হ্যাঁ, এর এরিয়া বের করতে বলেছে। এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কত, 9√3। ওকে, তাহলে বের করতে বলেছে সার্কেলের এরিয়া, এই যে ভিতরে যে সার্কেলটা আছে তার এরিয়া বের করতে বলেছে। তাহলে কি আমার কি করতে হবে প্রথমে, বাহুটা বার করতে হবে, হুম, বাহুটা, ঠিক আছে। আগে আমার এই যে এই বাহু বের করতে পারলে আমি যদি এইটা এ বলি, ওকে, তাহলে এ বের করতে হলে আর বের করতে হলো, কারণ এর সাথে আর সম্পর্ক আছে আমরা জানি। এটা সমান 9√3। তো এই √3 কাটলো, তাহলে এ স্কয়ার ইকুয়াল টু কত হলো, 4×36, ঠিক আছে, 4 গুণ হলো, তাহলে এ কত হলো 6। আচ্ছা, এইবার আমরা একটা জিনিস পড়েছিলাম যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি সার্কেল থাকে তাহলে তার রেডিয়াস কি হবে, আর ইকুয়াল টু কি বলেছিলাম, a/√3। আর যদি সার্কামস্ক্রাইবড হতো তাহলে সেক্ষেত্রে কি হতো, সরি 2√3 হয়, আর ওইটা হয় a/√3। যদি তোমার এখানে যদি বাইরে সার্কেল থাকতো তখন ক্যাপিটাল আর বলেছিলাম, সেক্ষেত্রে কি হতো, ক্যাপিটাল আর ইকুয়াল টু হতো a/√3। মানে তখন এইটা হচ্ছে ব্যাসার্ধ কোণটা, তো এই বড়টা হলো ব্যাসার্ধ হতো, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটাল আর, মানে সার্কামস্ক্রাইবড হলে। তাহলে এর মান জানি 6, আর নিচে 2√3, 2 দিয়ে কাটলো, তাহলে 3 হলো, 3/√3 মানে কত, √3। খেয়াল আছে তো কিভাবে √3 হলো, √3 মানে 3 মানে কি, 3 মানে √3 × √3, আর নিচে √3, একটা √3 কেটে গেল, তাহলে এই রেডিয়াসটা কত হলো, রেডিয়াস পেলাম √3। তাহলে নাও এরিয়া অফ সার্কেল πr², পাই ইন্টু √3², √3² করলে হয় 3, তাহলে 3π হবে অ্যান্সার, এত সেন্টিমিটার স্কয়ার, এটাই অ্যান্সার, ঠিক আছে। আরো ডাউট থাকলে বলবে কিন্তু। এটা কিন্তু 9√3 হবে, 9√3 সেন্টিমিটার স্কয়ার, √3টা পড়েনি। তারপরে 29 যাচ্ছি, 29 বলছে দ্য বেস অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড ইজ 3 টাইমস ইটস অল্টিটিউড। অল্টিটিউড মানে কি বলতো, অল্টিটিউড মানে কি বলেছিলাম, উচ্চতা, মনে আছে তো, অল্টিটিউড, হাইট, লেন্থ, তারপরে আর কি বলেছিলাম, এইগুলো মানেই কিন্তু সব উচ্চতা। ট্রায়াঙ্গুলার ফিল্ড বলেছে, ট্রায়াঙ্গুলার ফিল্ড
is 3 times its altitude. এখানে এ একটা কথা হয়তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গুলার ফিল্ড কথাটা ছিল হয়তো, আমার কোশ্চেনটা দেখতে দাও, মনে হয় ছিল কথাটা 2D সেট 1। এটা আমরা কত দেখ করছি 29 ছিল। ওকে, তো দেখো তাহলে এখানে কি বলেছে 3 টাইমস ইটস অল্টিটিউড, তাহলে বেস, এটা যদি ট্রায়াঙ্গুলার ফিল্ড আমি এরকম না নিয়ে এরকমও নিতাম কোনো সমস্যা ছিল না। কেন? কারণ এর বেস আর হাইট জানেন। তাহলে দেখো এটা হলো হাইট আর নিচেরটা হলো বেস। তাহলে কি বলছে বেস অফ ট্রায়াঙ্গুলার ফিল্ড 3 টাইমস ইটস অল্টিটিউড, তাহলে অল্টিটিউড মানে হাইট, এটা যদি এইচ হয় তাহলে বেস কত 3h। এটা বুঝতে পারছো তো সবাই? তাহলে বলছে ইফ দ্য কস্ট অফ কাল্টিভেটিং দ্য ফিল্ড অ্যাট ₹50 পার হেক্টর ইজ ₹675, তাহলে 675 টাকা লেগেছে, মানে প্রতি হেক্টরে 50 টাকা করে লেগেছে এবং টোটাল টাকা কত লেগেছে 675 টাকা। তাহলে দেখো 675কে আমি যদি 50 দিয়ে ভাগ করি কি পাবো বলো তো? টোটাল এরিয়াটা পেয়ে যাবো। কেন? ধরো এইটুকু 1 হেক্টর, এইটুকু করতে 50 টাকা লেগেছে, এইটুকু 1 হেক্টর, এইটুকু করতে 50 টাকা, এইটুকু করতে 50 টাকা, এরকম করে করে যদি 675 টাকা লেগেছে মানে কি, তাহলে টোটাল কত হেক্টর জমি আছে পেয়ে যাবো, তাহলে টোটাল এরিয়াটা পেয়ে যাবো আমি। তাহলে আবার এরিয়ার সূত্র কি? এরিয়া ইকুয়াল টু হাফ ভূমি ইন্টু উচ্চতা, এইটা সমান সমান টোটাল এরিয়া কত 675/50। তো এটা কাটাকুটি করলে কত হচ্ছে, তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু 675 গুণ এই 2 এইদিকে চলে যাচ্ছে 50 ইন্টু 3, 2 দিয়ে কাটলে 25, 25 দিয়ে একেবারে কাটছি 25 দিয়ে কোনো 50, 17, 17, তাহলে 175, তাহলে 725, হ্যাঁ 725 175, 3 দিয়ে কাটলে 9, তাহলে আমার হচ্ছে এইচ স্কয়ার ইকুয়াল টু 9, এটা কিন্তু হেক্টর। ওকে, এবার হেক্টর থেকে দেখো আমার যদি মিটারে আনতে হয় তাহলে একটু এই ডেটাটা মাথায় রেখো, এই ডেটাটা অনেক জায়গায় লাগে। 1 হেক্টর মিন্স 10,000 মিটার স্কয়ার। কত? 10,000 মিটার স্কয়ার। এই ডেটাটা একটু মাথায় রেখো, কারণ এই মেনসুরেশন অঙ্ক কিন্তু করতে গেলে লাগে, এই পরিমিতিতে লাগে। তাহলে এই হেক্টরকে আমি যদি এতে নিয়ে যাই, মিটারে নিয়ে যাই, তাহলে এটা 10,000 গুণ করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু কত √3 ইন্টু 3, এটা 100 ইন্টু 100 করলে এইচ ইকুয়াল টু বেরোবে 300, কারণ 3 আর 100 বেরোবে 300 হবে। তাহলে এবার আমার জানতে চেয়েছে বেস আর হাইট, তাহলে বেস কত, অতএব বেস হবে 3 ইন্টু এইচ মানে 300, মানে 900 মিটার, আর হাইট কত এইচ শুধু, 300 মিটার। এই হলো অ্যান্সার। ক্লিয়ার হলো? স্যার হ্যাঁ বলো। এই 675/50 ওই কনসেপ্টটা মনে বলুন না একটু। হ্যাঁ 675 কি বললাম, ধরো মনে করে এইটুকু 1 হেক্টর, তাহলে এইটুকু করতে 50 টাকা লেগেছে, এইটুকু 1 হেক্টর, এইটুকু করতে 50 টাকা লেগেছে, এইটুকু 1 হেক্টর 50 টাকা লেগেছে, এরকম 50 টাকা লেগেছে, তাহলে কত হেক্টর জমি আছে এখানে পেয়ে যাবো না? চাষ করতে 50 টাকা, এইটুকু চাষ করতে 50 টাকা, এইটুকু চাষ করতে 50 টাকা, তার মানে কি টোটাল টাকাকে যদি আমি প্রতি হেক্টরে কত টাকা করে লেগেছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? পাবো হচ্ছে টোটাল কতটা এরিয়া আছে বা টোটাল কতটা জমি আছে। বুঝলে? ঠিক আছে। যেমন আমরা কি বলি, আমরা বলি যে ক্লাসে তোমার এক একজনকে ধরো 2 টাকা করে লজেন্স দেওয়া হয়েছে,
তোমার টোটাল 70 টাকা খরচ হয়েছে, কতজন আছে ক্লাসে আমি বের করতে পারবো তো? হ্যাঁ স্যার। ওই রকমই, মানে টোটাল 675 টাকা খরচ হয়েছে, আর প্রতি হেক্টরে 50 টাকা করে লেগেছে, তাহলে কত হেক্টর জমি আছে বের করতে পারবো, সেই জিনিসটা এখানে। নেক্সট যাই তাহলে। আর এইটা একটু মাথায় রাখতে হবে, 1 হেক্টর মানে 10,000 স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার, 10,000 কিন্তু। দেখো এখানে বলছে পেরিমিটার অফ এ স্কয়ার অ্যান্ড দ্যাট অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। পেরিমিটার কার কার পেরিমিটার ইকুয়াল? স্কয়ারের পেরিমিটার আর হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার ইকুয়াল। দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ স্কয়ার বি 12√2। তাহলে দেখো দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ, এরিয়া বের করতে বলেছে কার? ট্রায়াঙ্গেলের। তা প্রথমে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা, সরি আগে স্কয়ারটাকে, আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলেছে দুটোর পেরিমিটার এক, মানে কি দুটোকে যদি বেড়া দিয়ে ঘিরি তাহলে যে এর যা দৈর্ঘ্য হবে এরও দৈর্ঘ্য, তাই বেড়ার দৈর্ঘ্য সমান হবে দুটোর। এইবার কি বলেছে? ডায়াগোনাল লেন্থ কত বলেছে? 12√2। এই ডায়াগোনাল বলে দিয়েছে 12√2। তাহলে বলো এর মুখে মুখে অঙ্ক, এইগুলো অঙ্কগুলো মুখে মুখে, তাহলে এর এ কত বলো তো? সাইড কত? একজন বিশ্বজিৎ, সাইড কত হয়? এটা সমান তো √2 সমান √2 এ, তো এটা সমান এ সমান 12 কি? একদম। দেখো বাহু যদি এ হয়, এর যদি বাহু এ হয় তাহলে ডায়াগোনাল কত? ডায়াগোনাল হয় a√2, তাহলে a√2 = 12√2। এই √2 কেটে গেল, তাহলে এ কত? এ 12। দেখো মুখে মুখে কিভাবে হয়ে যাচ্ছে, এইসব অঙ্ক পেন পেপার ইউজ করার দরকার না। এটা 12 মানে কি? এটা 12, এটা 12, এটা 12, মানে কি অ্যাকচুয়ালি এর পেরিমিটার কত হয়ে যাবে? এর পেরিমিটার দাঁড়িয়ে যাবে 4×48। এবার এরও পেরিমিটার কত? এরও পেরিমিটার 48, এরও 48। তাহলে বাহুগুলো কত বলতো? এটা 16, এটা 16, এটা 16। কেন 16 16? কারণ এর 3টে বাহু, তাহলে এর হচ্ছে সাইড কি হবে? 48কে 3 দিয়ে ভাগ, 16। ছবি আঁকলে অ্যান্সার হয়ে যায়। তাহলে এবার দেখো এবার সাইড পেয়ে গেছি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কত হবে? ফর্মুলা কি? √3/4 a স্কয়ার, মানে কি √3/4 ইন্টু a স্কয়ার, মানে কি 16 ইন্টু 16, একটা 4 দিয়ে 16 কাটলে 4, তাহলে 464√3, এটাই আনসার। বুঝলে? শুধু জাস্ট এইটুকু ক্যালকুলেশন, এই এক্সাম হলে এইটুকু করলেই হয়ে যায়, ছবি দুটো আঁকলে আর এইটুকু করলে ক্যালকুলেশন শেষ। ক্লিয়ার হলো আশা করছি। ক্যালকুলেশন কারোর যদি কোনো রকম ডাউট থাকে বলবে, ক্যালকুলেশনে কিন্তু সমস্যা হলে কিন্তু সমস্যা। ঠিক আছে। নেক্সট দেখো মানে পরিমিতি যা করাবো বেশিরভাগটাই ফর্মুলা এবং কিছুটা কনসেপ্ট। কারোর যদি ছবি ক্লিয়ার থাকে, ফর্মুলা মাথায় থাকে, তার 90% অঙ্ক হয়ে যাবে। এইবার কি বলেছে? বলেছে যে ইচ সাইড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 12 সেন্টিমিটার, দ্য এরিয়া অফ ইটস সার্কামসার্কেল। সেই একই জিনিস প্রথম যে অঙ্কটা করলাম আজকের, সেই টাইপের অঙ্ক, শুধু সেখানে ইনসার্কেল ছিল আর এখানে সার্কামসার্কেল আছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল 12 12 12। এইবার একে যদি এ দিয়ে ঘেরা হয়, বৃত্ত দিয়ে ঘিরে ফেলা হয়, তাহলে বৃত্তের এরিয়া জানতে চাইছে। এই যে বৃত্তটা হবে এর এরিয়া জানতে চাইছে। তাহলে বৃত্তের এরিয়া বের করতে গেলে আমাদের কি দরকার? প্রথমে আমাদের দরকার হচ্ছে এই যে এটা রেডিয়াস আর দরকার। তাহলে এখানে ক্যাপিটাল আর হবে কেন? কারণ বাইরের বৃত্ত, সেই জন্য ক্যাপিটাল আর বলেছিলাম। a/√3 মনে আছে? এটা হচ্ছে সার্কামসার্কেলের রেডিয়াস। এটা হচ্ছে কিন্তু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলেই কিন্তু একমাত্র এই ফর্মুলা। কিন্তু যদি বলতো শুধু ট্রায়াঙ্গেল, তাহলে আর ইকুয়াল টু কি হতো? ABC/4 ডেল্টা, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। ওকে,
দেখো তাহলে এর মান কত, 12/√3। থাক, এইভাবেই থাক, √3 এখন উড়াচ্ছি না। তাহলে এরিয়া কত, এরিয়া অফ সার্কেল πr², পাই ইন্টু 12/√3 ইন্টু 12/√3। দেখো দুটো √3 মিলে কি কত হয়, 3 হয়। তাহলে 3 দিয়ে 12 কাটলে 4, তাহলে 4×48 পাই, আনসার হয়ে গেল। দেখলে ফর্মুলা মাথায় থাকলে অঙ্ক ফটফট হয়ে যাবে, ফটাফট। নেক্সট দেখো 32 আর 33, না 32-33 না, সেই অঙ্ক আসছে পরে, সেই অঙ্ক এটা হচ্ছে 32 হবে বোধহয়। The area of triangle is p centimeter square and its base is x centimeter. What is the height of the triangle? একদম বাচ্চাদের অঙ্ক, বাচ্চাদের অঙ্ক পুরো। ট্রায়াঙ্গেল বেস x বলে দিয়েছে, হাইটটা বের করতে হবে, এইচটা বের করতে হবে, এটা জিজ্ঞাসার চিহ্ন। হ্যাঁ, তাহলে ফর্মুলা কি, হাফ ভূমি কত x, হাইট আমি এইচ ধরেছি, এটা ধরা কিন্তু, ইকুয়াল টু পি। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, 2p/h, 2টা উপরে গেল, আর সরি এক্স না, এইচ বের করছি আমি, এক্স এইচ ইকুয়াল টু কি হবে, এক্স। তাই আনসার। আচ্ছা অঙ্ক এ হোমওয়ার্ক দিলেও কোনো সমস্যা ছিল না। ওকে নেক্সট 33। এইবার শুরু হচ্ছে একটু কনসেপচুয়াল অঙ্ক। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো একটু কনসেপ্ট লাগে। দেখো বলছে ফাইন্ড দ্য কস্ট অফ কার্পেটিং এ রুম 12 মিটার লং অ্যান্ড 8 মিটার ব্রড উইথ এ কার্পেট 75 মিটার ওয়াইড অ্যাট ₹20 পার মিটার স্কোয়ার। দেখো যখন আমরা বাড়ি দেখি, বাড়ির মেঝেতে কার্পেট বিছাতে হবে, এই ধরো 12 মিটার আর 8 মিটার। এবার দোকানে কার্পেট কিনতে গেলাম, দোকানে তো কার্পেট কিনতে গেলে এই বাড়ির সমান সমান কার্পেট পেয়ে যাবো না, একেবারে ফট করে এনে বসিয়ে দিলাম এই মাপেরই কি আছে বাজারে, তা তো থাকে না। থাকে কিভাবে, কার্পেট থাকে রোল হিসাবে, যেমন টিস্যু পেপার রোল থাকে না, দেখেছো, তেমন রোল। ওর একটা মানে ওর লেন্থ এইরকম রোল করা থাকে টিস্যু পেপারটা বা তোমার কার্পেটটা, এর গায়ে জড়ানো থাকে। লেন্থটা আমি জানি না, আমি লেন্থটা ধরে নিচ্ছি এক্স, কিন্তু এর চওড়াটা আমার ফিক্সড। লেন্থ এক্স কেন, কারণ লেন্থ হচ্ছে আমি যত বেশি এর গায়ে জড়াবো ততটাই মোটা হবে, মানে লেন্থ আমার বেশি হতেই পারে কম হতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এর চওড়াটা ফিক্সড থাকে। দোকানে গিয়ে দেখবে যে এইরকম রোলিং কিছু থাকলে তার কিন্তু চওড়াটা ফিক্সড থাকে। এখানে চওড়াটা কত, কার্পেটের চওড়াটা 75 সেন্টিমিটার। তো কি করতে হবে আমার, প্রথমে এখানে বিছিয়ে নেবো এই জায়গাটা, এখান থেকে কেটে দিলাম, আবার বিছিয়ে নেবো, কেটে দিলাম, আবার বিছিয়ে নেবো, কেটে দিলাম, তারপর লাস্টে যেটুকু বিছিয়ে নেবো। তাহলে আমার কি দরকার বলো তো, এখানে টোটাল এই যে বিছালাম সেই লেন্থটা লাগবে। ধরো এখানে আমার 5 মিটার লেগেছে, এখানে হয়তো, তাহলে এখানে 5 মিটার, এখানে 5 মিটার, 5 মিটার, 5 মিটার, সব জায়গায় 5 মিটার করে লাগবে। আমার এইটাই দরকার। বুঝলে কি বলতে চাইলাম, কার্পেট কিভাবে থাকে দোকানে। এইবার যেটা প্রশ্ন, তাহলে আমার কি দরকার, আমার হচ্ছে এরিয়া অফ কি বলেছে, রুম, এরিয়া অফ রুম ইকুয়াল টু কি পাবো বলো তো, এরিয়া অফ কার্পেট। কেন, এরিয়া অফ কার্পেট। এইবার এরিয়া অফ কার্পেট কেন, কারণ হচ্ছে যতটাই রুমের এরিয়া সেই পরিমাণে তো কার্পেটটা লাগছে। ধরো এইটুকু লেগেছে, একটা এরিয়া পেয়ে গেলাম, আবার এইটুকু লেগেছে আর একটুকু এরিয়া পেয়ে গেলাম, এইটুকু আবার লেগেছে আর একটু এরিয়া পেয়ে গেলাম, বাকিটুকু এইটুকু এরিয়া আবার এইটুকু এরিয়া, মানে এরকম ভাবে পুরো এরিয়াটা কভার করছে। কার্পেট দিয়ে আমার পুরো এরিয়াটা কভার করতে হবে, যে রুমের এরিয়া। তো
তাহলে রুমের এরিয়া কত, 12 মিটার লং আর 8 মিটার ব্রড চওড়া, ইকুয়াল টু এরিয়া অফ কার্পেট কত, কার্পেটের লেন্থ কত আমি জানি না, আমি ধরলাম এল, লেট কার্পেট লেন্থ এল লিখে দিচ্ছি। আর এর চওড়াটা কত, কার্পেটের চওড়া 75 সেন্টিমিটার, তা এটা দেখো এটাও মিটার এটাও মিটার এটাও মিটার ধরেছে, তাহলে 75/100, কেন সেন্টিমিটারকে আমি মিটার করে নিলাম। এবার কাটাকুটি করি, তাহলে এল ইকুয়াল টু কত, আমি সব একদিকে নিয়ে যাচ্ছি, 12 × 8 × 100/75, এখান থেকে একেবারে কাটাকুটি করে দিই, এটা কাটাকুটি করলে 4 এটা 3, তাহলে এইদিকে 4 যাবে নিচে 3 আসবে, তাহলে 3 দিয়ে কাটলে 4, তাহলে 4 4 16, 4 32, 8 32, দাদা অ্যাকচুয়ালি খুলে গেল। ও আচ্ছা, মিটারের জন্য, ঠিক আছে। 128 এত মিটার। ওকে, এটা কিন্তু সেন্টিমিটারকে মিটার করলাম, ব্র্যাকেট লিখে দেই সেন্টিমিটার টু মিটার, এই জন্য 100 দিয়ে ভাগ হয়েছে। তাহলে কার্পেটের লেন্থ কত দরকার, আমি এই যে চওড়াটা যেটা মানে রোল কত দরকার, রোলিংটা 128 মিটার আমার রোলিং দরকার, তাহলেই আমার কভার হবে, এইটুকু 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 এরকম করে করে কভার হয়ে গেল, বুঝলে, কভার করে দিলাম। এইবার আমার কি বলেছে, বলছে যে পার মিটার স্কয়ারে দাম কত পড়ছে, 20 টাকা, মানে কি, মানে এই যে এইটুকু চওড়াটা আছে তার সাথে 1 মিটার গুণ করলে, মানে 1 মিটার যাওয়ার জন্য 20 টাকা আমার খরচ হচ্ছে, তাহলে 128 মিটার যাওয়ার জন্য কত খরচ হবে, কস্ট কত হবে, তাহলে এটা মিটার স্কয়ার না, বোধহয় মিটারই হবে, ঠিক আছে, পার মিটার, তাহলে কস্ট হবে 128 মিটার, আর পার মিটারের খরচ কত পড়ছে, পার মিটারে 20 টাকা খরচ পড়ছে ইন্টু 20। এরই একটা অঙ্ক আছে এরপরে, সেটা উল্টো, মানে আগে কস্ট দেওয়া আছে, সেখান থেকে আমার কত মিটার লাগবে সেখান থেকে উল্টো ভাবে যেতে হবে, উল্টো প্রসেস আছে, আরেকটা অঙ্ক আছে। তাহলে এটা আমার হলো 128 দুগুণ 256 আর একটা শূন্য, তাহলে 2560 টাকা, এই 2560 টাকা, এটাই আনসার। ক্লিয়ার হলো তো, এই টাইপের অঙ্ক কিন্তু একটা কনসেপ্ট লাগে, কনসেপ্টটা বলেও দিলাম। নেক্সট যাই তাহলে, ওই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এই টাইপের অঙ্ক। দেখো এর রেক্টেঙ্গুলার লন 80 মিটার ইন্টু 60 মিটার, এটা ইন্টু বলেন, এটা বাই বলে, ঠিক আছে, 80/60 মিটার হ্যাজ 2 রোড ইচ 10 মিটার ওয়াইড রানিং ইন দ্য মিডল অফ ইট, তার মানে একটা মাঠ আছে, ওকে, লন আছে, মাঝখান দিয়ে রাস্তা গেছে, 80/60, মাঝখান দিয়ে রাস্তা গেছে, এই যে 80/60, মাঝখান দিয়ে রাস্তা গেছে, 10 মিটার ওয়াইড, ঠিক আছে, 10 মিটার চওড়া, 1 প্যারালাল টু লেন্থ, মানে এই লেন্থের সাথে এইটা প্যারালাল, আর এই ব্রেথের সাথে এইটা প্যারালাল, ওকে, এই মানে যে প্রস্থের সাথে এই রাস্তাটা প্যারালাল বা সমান্তরাল, আর মানে কি বল দৈর্ঘ্যের সাথে এই রাস্তাটা সমান্তরাল। বলছে ফাইন্ড দ্য কস্ট অফ গ্রেভেলিং দেম অ্যাট 30 পার মিটার স্কয়ার, তাহলে বলছে এই রাস্তাটা যদি পাকা করতে হয়, তাহলে এই যে রাস্তাটা যদি পাকা করে, এই যে পাকা করার খরচটা কত পড়বে, এই যে পাকা করার খরচটা কত পড়বে, এটা আমার জানতে চাইছে, বা বাঁধাতে কত খরচ পড়বে এরকম। তো দেখো দেখো রাস্তাটা কি, রাস্তা এইটুকু, আমি যদি লেন্থ ধরি, অন্য কালি নিচ্ছি একটু, যদি লেন্থ ধরি, এই লেন্থটা কত বলো তো, এই লেন্থটা হলো 60, আর এর চওড়াটা কত, চওড়াটা হচ্ছে 10। আচ্ছা যদি এই রাস্তাটা ধরি, এর লেন্থ কত, এর লেন্থ হচ্ছে 80,
আর এর চওড়াটা কত? এইটুকু 10। ঠিক আছে, তাহলে দেখো রাস্তার দৈর্ঘ্য আমি একবার 60 পাচ্ছি, প্রস্থ 10 পাচ্ছি, একবার দৈর্ঘ্য 80 পাচ্ছি, প্রস্থ 10 পাচ্ছি। তাহলে নাও এরিয়া অফ রোড ইকুয়াল টু, দেখো আমি প্রথম 80টা লিখছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একটা পেলাম, একটা রাস্তা পেলাম। আচ্ছা, এই রাস্তাটা কত? দৈর্ঘ্য এক্ষেত্রে 60 পাচ্ছি, প্রস্থ কত পাচ্ছি? 10 পাচ্ছি। আচ্ছা, আমি কি রাস্তা এরিয়া পুরো লিখে ফেললাম? বলো, কেউ একজন কিছু বলো দেখি। দাদা মাঝখানের ওই ছোট্টটা বাদ দিতে হবে। একদম একদম। দেখো যখন আমি এই বড় রাস্তাটা নিয়েছি, এই 80 মিটার যেটা লেন্থ, তাহলে তখন এই জায়গাটা ক্যালকুলেট করা হয়ে গেছে, এই যে এইটুকুর মাঝখানে এইটুকু জায়গা। আবার যখন এই এই দিক দিয়ে 60 মিটার লেন্থ হিসাব করে করছি, তখন এই জায়গাটা আরেকবার চলে আসছে, মানে এই জায়গাটা দুবার আমার পাকা করতে হচ্ছে বা বাঁধাতে হচ্ছে। তার মানে কি দুবার বাঁধানোর দরকার নেই, একবার হয়ে গেছে। তাহলে এইটুকু করে আবার এই দিক থেকে করব, মানে কি এই জায়গাটা একবার ছেড়ে দেবো আমি। তাহলে মাইনাস এর দৈর্ঘ্য কত? এর দেখো চওড়া 10, এদিকেও চওড়া 10, তাহলে 10 ইন্টু 10 মানে 10 স্কয়ার বাদ যাবে অ্যাকচুয়ালি, সরি 10 ইন্টু 10 বা 10 স্কয়ার অ্যাকচুয়ালি। তাহলে এটা হলো 800 প্লাস 600 মাইনাস 100, তাহলে 1400 মাইনাস 100 মানে 1300 মিটার স্কয়ার। এটা প্রতি মিটার স্কয়ার খরচ কত? 30 টাকা। তাহলে নাও রিকোয়ার্ড কস্ট 1300 মিটার স্কয়ার ইন্টু পার মিটার স্কয়ার খরচ কত? 30 টাকা, তাহলে 30, তাহলে 39,000 39,000 টাকা খরচ টোটাল রাস্তাটা এই করতে বাঁধাতে। ক্লিয়ার হলো? নেক্সট যাই তাহলে। এবার অনেক সময় থাকে যে শুধু এরকম রাস্তাটা এইভাবে থাকে, তখন কিন্তু এটা তোমাদের হিসাব করে নিতে হবে। যদি তুমি এইটা হিসাব করে নাও, তখন এইটুকু জায়গা বাদ যাবে, আবার যখন এই রাস্তাটা হিসাব করবে তখন এইটুকু জায়গা বাদ যাবে, এরকম হিসাব করে নিতে হবে। ঠিক আছে, সেই অঙ্ক আমি আর দেইনি এখানে, পরে পারলে দিয়ে দেবো পরের সেটে। ঠিক আছে, কিছু বললো? ওকে, ক্লিয়ার। নেক্সট যাই তাহলে। নেক্সট এটা কত দেখাবে? 35 বলছে দ্য লেন্থ অফ, হ্যাঁ বলো। The length of rectangular plot is 4.5 times that of its breadth. The length কত? 4.1/2, মানে 4.1/2 মানে কত? 9/2। মানে কি এইটা যদি ব্রেথ হয়, এইটা হবে লেন্থ। ঠিক আছে, এত গুণ, মানে যদি দেখো ব্রেথ যদি 2 হয়, তাহলে 9 গুণ মানে কত? 2 কাটলো, তাহলে এটা হলো লেন্থ। বুঝলে কিভাবে হিসাব করলাম? তাহলে নিচেটা যদি ব্রেথ হয়, উপরটা কি হয়? লেন্থ। তাহলে একটা রেক্টেঙ্গুলার প্লট আঁকছি, এটা 2 হলো, এটা 9। এ বলছে ইফ দ্য এরিয়া অফ প্লট ইজ 200 মিটার স্কয়ার ইটস লেন্থ। তাহলে দেখো, তাহলে এটা 9x হচ্ছে, এটা 2x হচ্ছে। নাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেথ, এটাই তো এরিয়া 200 মিটার স্কয়ার। তাহলে এটা হয়ে গেল, এই 2 কেটে দিলাম, তাহলে 100। তাহলে এটা হয়ে গেল এক্স স্কয়ার ইকুয়াল টু 100/9। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এটা হচ্ছে রুটের মধ্যে 10 ইন্টু 10, এটা 3 ইন্টু 3, মানে একবারে লিখে দিচ্ছি 10/3। তাহলে এবার লেন্থ জানতে হচ্ছে, নাও লেন্থ 9 ইন্টু এক্স, 9x 3, এটা হচ্ছে 30 মিটার। লেন্থ হয়ে গেল 30 মিটার, এটাই অ্যান্সার।
এগুলো ইজি অঙ্ক আছে, কিছু মাঝখানে কিছু ইজি আছে, কিছু টাফ আছে, মিলিয়ে মিশে আছে। এত দেরি কেন অঞ্জন? আমি একটু রুমে ছিলাম না, আমি বাড়ি ছিলাম না। ও আচ্ছা, ঠিক আছে। দেখো বলছে the ratio of length and breadth of a plot is 3:2 if breadth is 40 meter less than the length perimeter of plot is। এটা একদম ইজি অঙ্ক। থ্রিস টু টু বলেছে। আচ্ছা, ছবিটা একদম, এটা 3 এটা 2। এবার কি বলেছে, ইফ লেন্থ অ্যান্ড ব্রেথ ইজ 40 মিটার লেস দ্যান দ্য লেন্থ। ওকে, তাহলে দেখো বোঝাই যাচ্ছে 3 আর 2 ডিফারেন্স কত? ডিফারেন্স 1 মানে 40, তাই তো? 3 মানে কত? 40 গুণ আছে, তাহলে 3 মানে 120, এটা 40 গুণ থাকে, তাহলে এটা লেন্থ পেলাম 120, এটাও 40 গুণ থাকে, ব্রেথ কত হবে? 80। তো এইবার পেরিমিটার জানতে চাইছে। পেরিমিটার মানে কি হয়? পেরিমিটার মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 ইন্টু 120 আর 80 যোগ করলে কত হয়? 200, 400। আরো ইজি ভাবে করা যায়। দাঁড়াও, মাইক পিস ছাড়িয়ে গেছে। ঠিক আছে, দেখো আরো ইজি হয় কি করা যায়। তো পেরিমিটার জানতে চেয়েছে। দেখো পেরিমিটার কত হয়, যদি 3 হয় তাহলে 3 আর 2 5, 5 দুগুণ 10 হয়, এখান থেকে পেরিমিটার বুঝতে যাচ্ছে 10। তো তাহলে 1 মানে কত? 40, তাহলে 10 মানে কত? 400, এটাই আনসার। এটা আরো ইজি ভাবে করা যায়। ঠিক আছে, বুঝলে? ডাউট থাকলে বলবে কিন্তু। লাস্টের টুকু আরেকবার বলবেন? হ্যাঁ, লাস্টেরটুকু বলে দিচ্ছি। দেখো এইটার লেন্থ 3 ধরে নিলাম, 3:2 বলেছে তো, ব্রেথ 2 ধরে নিলাম, তাহলে পেরিমিটার কি হয়? 2 ইন্টু 3 প্লাস 2 লেন্থ প্লাস ব্রেথ, এটা যেটা এখানে করলাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে পেরিমিটার? 10 হচ্ছে তো। 3 আর 2 5, 5 দুগুণ 10, পেরিমিটার 10, সেই 10টা এখানে লিখেছি। এবার দেখো কি বলেছে, লেন্থ আর ব্রেথের ডিফারেন্স কত? বলছি ইফ ব্রেথ ইজ 40 মিটার লেস দ্যান দ্য লেন্থ, মানে কি? এই যে 3 আর 2 ডিফারেন্স কত? 3 আর 2 ডিফারেন্স কত? 1, তাহলে 1 মানে 40, তাহলে 10 মানে কত? এটা 40 গুণ আছে, তাহলে এটাও 40 গুণ থাকবে। ওকে, বা লেন্থ আর ব্রেথ বের করে নাও, তারপরে এমনি ফর্মুলায় বসিয়ে দাও, সেখানেও 400 আসবে। ঠিক আছে, বুঝেছি। নেক্সট, এটা আমাদের কত দাগ বলো তো? 37 না? 37? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 37। ঠিক আছে, মনে রাখতে হয়, নইলে ভুলে যাবে। বলছে a rectangular carpet has an area of 120 meter square and a perimeter of 46 meter, length of its diagonal is। রেক্টাঙ্গুলার প্লট বলেছে, বা সরি রেক্টাঙ্গুলার কার্পেট বলেছে। এই কার্পেট নিলাম, এই কার্পেট নিলাম, কার্পেট বলেছে 120 মিটার স্কয়ার, তাহলে লেন্থ আর ব্রেথ, তাহলে এরিয়া কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 120। আচ্ছা, আর ডায়াগন এই সরি এর পেরিমিটার বলেছে 46, তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু কত? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ 46। এখান থেকে দেখো এল প্লাস বি কত? 23। আচ্ছা দেখো, এই দুটো ডেটা যখন পেয়ে যাচ্ছ, তখন অপশন থাকলে অপশন টেস্ট করবো, অপশন টেস্ট। কারণ নইলে ওই আবার ফর্মুলায় ফেলতে হবে। কি ফর্মুলা?
এল প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি, সরি, এল মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এল প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4LB, এই ফর্মুলায় ফেলতে হবে, এই ফেলা ঝামেলা, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে, এটা হবে 23 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 120, এখান থেকে ক্যালকুলেট করতে হবে, তারপর এল মাইনাস বি বেরোবে, এল প্লাস বি বেরোবে, তারপর হচ্ছে সেই ইয়ে করতে হবে, সেই কি বলে অপনয়ন পদ্ধতি করতে হবে। তাহলে এল প্লাস বি একটা মান বেরোবে, বেরিয়ে আছে 23, এল মাইনাস বি সামথিং বেরোবে, সামথিং বেরোলো, তারপর ক্যালকুলেশন করো। ওসব করার থেকে দেখো এই দুটো তোমরা দেখেই বুঝতে পারছো, দুটো সংখ্যার যোগফল 23, আবার দুটো সংখ্যার গুণফল 120, এমন কোন কোন সংখ্যা বলো তো। দেখো 120 গুণ কিভাবে করা যায়, একটা হচ্ছে গুণ করা যায় সব থেকে একদম দেখেই চোখে দেখে কি পড়ে, 10 ইন্টু 12, দেখো 10 আর 12 যোগ করলে কত হয়, 22 হয়, তার মানে এই দুটো সংখ্যা না, 23 হবে বলেছে। আর একটা সংখ্যা আছে 15 ইন্টু 8, ঠিক আছে, বা 4 ইন্টু 30, 4 যোগ করে তো 23 হচ্ছে না, 15 আর 8, দেখো 15 8 যোগ করলে আমার কি পাচ্ছি, এটা হচ্ছে গুণ করলে 120 পাচ্ছি, মানে অতএব লেন্থ কত 15 আর ব্রেথ কত 8। দেখো তাহলে এইবার আমার কি দরকার, ডায়াগোনাল দরকার, তাহলে এটা 15 এটা 8, দেখো এটা ট্রিপলেট বলেছিলাম মনে আছে। এবার কারোর ট্রিপলেট মনে নেই, তখন এই কি করবে সে, ডায়াগোনাল কিভাবে পাবো, ডায়াগোনাল রুট ওভার অফ 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, সেখান থেকে ক্যালকুলেশন 225 আর 64 যোগ করে তারপর 289 হবে, তারপরে সেখান থেকে 17 বের করবে। এত কিছু করার দরকার নেই, তার জন্য কি বলেছিলাম আগের দিনই বলে দিয়েছি, ট্রিপলেট 8 15 হলে কি হবে, তাহলে তার ট্রিপলেট পাবো 17, তাই আনসার। তাহলে দেখো দুটো জিনিস আমার করতে হলো না অঙ্কটায়, যদি আমরা একদম সেই বেসিক সেই বাচ্চাদের নিয়মে করতাম বা 9 10-এর যে মেথডে আমরা করে এসেছি সেই মেথডে করতাম, এই অঙ্কটা অন্তত 1 পৃষ্ঠা হতো, কারণ এই ক্যালকুলেশনটা হাফ পৃষ্ঠা ধরিয়ে দিত, তারপরে এখান থেকে ডায়াগোনাল বের করা আরো কিছুটা পৃষ্ঠা ধরিয়ে দিত, 1 পৃষ্ঠার বেশি হতো বলতে গেলে অঙ্কটা। তাহলে আমার শুধু এই এল ইন্টু বি 120 দেখতে হলাম, এল প্লাস বি 23 দেখতে হলাম, তাহলে অপশন থাকলে অপশন টেস্ট করব, নইলে আমরা কনসেপ্ট লাগিয়ে ক্লিয়ার করলাম এটা, ঠিক আছে। 23 মানে 120 কিভাবে হয়, 10 20 বা 3 আর 30 গুণ করে আর 15 8 গুণ করে, তা 15 8 যোগ করলে দেখুন 23 হলো, লেন্থ হলো 15, ব্রেথ হলো 8, তাহলে 8 15 হলে 17 হয়, এটাই অ্যান্সার। ডায়াগোনাল বের করতে বলেছে, ডায়াগোনাল হলো 17, ক্লিয়ার হলো। হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখো এমনই তো কষ্ট হয়ে যাচ্ছে দেখছি, এই অফলাইন এই অনলাইন পড়িয়ে না ঠিক এ হয় না, মানে 1 ঘন্টার বেশি তখন মনে হয় যে এ হয়ে যাচ্ছে, কিন্তু যখন অফলাইন পড়াতাম তখন 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত পড়াতাম, কোনো সমস্যা হতো না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো একটু আগে আমি পড়াচ্ছি বুঝলি, এই তোকে, হুম হুম দাঁড়া 1 মিনিট, ঠিক আছে। আচ্ছা দেখো এবার কত দাগ আমাদের, 38 বলছে a room is 12.14 meter long and 7 meter wide. The minimum length of escar tiles to fill the floor of the room with a whole number of tiles should be. একটা ঘর আছে, বারো পূর্ণ 1 4 মিটার লেন্থ,
12 × 1/4 মানে কত, 4×48 49/4। আর এর ব্রেথ কত, 7। ওকে, মানে প্রস্থ 7, দৈর্ঘ্য 49/4। দেখো লেন্থ অফ টাইলস বলেছে, টাইলসের লেন্থ কত হবে, বা এখানে একটা টাইলস বসলাম, মিনিমাম কটা টাইলস, মানে মিনিমাম লেন্থ কত হতে হবে এক একটা টাইলসের। এখানে টাইলস বসলাম, আবার এখানে মানে লেন্থ সবকটার তো লেন্থ সমান হতে হবে, এটার যা লেন্থ হবে এটাও তাই হবে, এটাও তাই হবে, এটাও তাই হবে, এটাও তাই হবে, তাহলে মিনিমাম লেন্থ দরকার। তো এইরকম মিনিমাম লেন্থ পেতে গেলে আমার কি করতে হয়, আমার এই সেভ করতে হয় ঘরের ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে কি আমার এই সেভ করতে হবে, তো লেন্থ অফ টাইলস লিখছি, তারপরে এই সেভ করব, এই সেভ করব এলসিএম এইচসিএফ। এইরকম অঙ্ক কি করিয়েছিলাম আমি, খেয়াল নেই আমার, এইরকম টাইপের অঙ্ক থাকে। 49/4 করা হয় না, সর্বাধিক বললে এলসিএম আর সর্বনিম্ন বললে এলসিএম। না, সবসময় কিন্তু ওটা হয় না, একটু মানে কিছু অঙ্কে এটা কিন্তু ব্যতিক্রম হয়ে যায়। মাথায় রেখো, এটা হলো 7, তো আমি 7কে 7 না লিখে 7/1 লিখছি। তাহলে দেখো এবার এইচসিএফ এর নিয়ম কি মনে আছে, ভগ্নাংশের এইচসিএফ বা এলসিএম এর নিয়ম, ওই তো উপরের গুলোর লসাগু, এই গসাগু, আর নিচের গুলোর লসাগু। উপরে এইচসিএফ যা বলবে সেটা উপরে হবে, আর নিচে কি হবে, নিচে এলসিএম হবে। তাহলে দেখো 49 আর 7, এইচসিএফ কোথায় 7, আর নিচে 4 আর 4 আর 1-এর এলসিএম কোথায় 4, এত কি মিটার, মিটারটা এটা কিন্তু অ্যান্সার সেন্টিমিটারে, তাহলে এটাকে সেন্টিমিটার করতে গেলে কি 100 দিয়ে গুণ, 7/4 × 100 সেন্টিমিটার, এটা কাটলে 25, 7×25 175 সেন্টিমিটার। ঠিক আছে, তো লেন্থ কত পেলাম, 175 সেন্টিমিটার। এবার তোমার কি মনে হচ্ছে টাইলস কটা লাগবে, দেখো ধরো মনে করো 7/4 মিটার টাইলস লাগবে, এটাতে আমি পেলাম লেন্থ। এবার যদি বলো নাম্বার অফ টাইলস, দেখো 7/4 মিটারের কটা বসাতে পারবো বলো তো এখানে, তাহলে 49/4, 7/4 দিয়ে ভাগ করো, কটা টাইলস এই লম্বায় বসবে, 4 কেটে গেল, 7 দিয়ে কাটলে 7খানা টাইলস, এই এরকম 7খানা টাইলস আমার বসে যাবে। তাহলে লেন্থের দিকে যাবে 7খানা টাইলস, আর ব্রেথের দিকে কটা টাইলস আসবে, 7/7/4, ব্রেথের দিকে আসবে 7/, একটা লেন্থ 7/4 করে, তাহলে এটা করলে 7 কেটে গেল, 4টে উপরে চলে গেল, মানে 4টে টাইলস লাগবে। ব্রেথের দিকে লাগবে 4টে টাইলস, তাহলে এইদিকে 4টে টাইলস লাগবে, এরকম 4টে টাইলস লাগবে। তাহলে দেখো এই লম্বায় যাচ্ছে 7খানা টাইলস, ব্রেথে আসছে 4টে টাইলস, তাহলে নাম্বার অফ টাইলস হয়ে যাবে লেন্থ ইন্টু ব্রেথের যে কটা টাইলস, নাম্বার অফ টাইলস হয়ে যাবে সেক্ষেত্রে 7 × 4, মানে 28খানা টাইলস লাগবে। হ্যাঁ, এটা মাথায় রেখো। এটা আর এক রকম ভাবে করা যায়, সেটা হচ্ছে এই সিঁড়ি ভাঙা অঙ্কের ওইটা করা যায়, সিঁড়ি ভাঙা অঙ্ক করে করে লাস্টে যেটা আনকমন সেই দুটো গুণ করে দিতে হয়। ধরো 49/4 আর 7, এখানে তো সিঁড়ি ভাঙা করা যাবে না কারণ ভগ্নাংশ আছে বলে, সেক্ষেত্রে একটু সমস্যা হবে। 7 কমন নিলে তোমার হয়ে যাবে 7/4, আর এখানে হয়ে যাবে 1। এইবার সেক্ষেত্রে 4 কমন নেওয়া যায়, কিন্তু এখানে সিঁড়ি ভাঙা অঙ্কটা একটু হয়ে যাবে, অড হয়ে যাবে, তার থেকে এই কনসেপ্ট এখানে ঠিক আছে। তাহলে নাম্বার অফ টাইলস কটা বললাম, এরকম আর একটা অঙ্ক আছে 7 × 4, মানে 28টা টাইলস লাগবে যদি নাম্বার অফ টাইলস জানতে চাইতো। আর একটা টাইলসের লেন্থ কত হলো 175 সেন্টিমিটার বা 7/4 মিটার। তাহলে নেক্সট অঙ্কে যাই। বলছে a rectangular courtyard 3.78 meter long and 5.25 meter broad is to be paved exactly with escarped tiles। এখানেও escarped tiles লাগছে,
all of the same size, প্রত্যেকটা সাইজ সেম, দ্য মিনিমাম নাম্বার অফ সাচ টাইলস ইজ, তাহলে কটা টাইলস লাগবে আমার বের করতে বলেছে। আগের বার কি জানতে চেয়েছিল? আগের জানতে চেয়েছিল সাইজ, টাইলসের সাইজ। এবার কি জানতে চেয়েছে? এবার টাইলসের তোমার কি বলে, টাইলসের সংখ্যা জানতে চাইছে। তাহলে দেখো এখানে কি করব, এখানে 3.78 মান হচ্ছে 378 সেন্টিমিটার একেবারে লিখে নিলাম, আর 5.25 মানে সেন্টিমিটার উড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে 525 সেন্টিমিটার। তাহলে এই দুটো যদি তুমি সিঁড়ি ভাঙকে যদি এই স্টেপ করো, কমন জিনিস বাদ দিয়ে দেবো। কমন জিনিসটা কি এক, তাহলে কমন জিনিসটা দুটোর মধ্যে একদম পুরোপুরি যেটুকু কমন সেটা হচ্ছে ওদের এ মানে টাইলসের লেন্থ। তাহলে কত দিয়ে কাটবো দেখি, 7, 10, 18, 5 5 10 আর 2 12, মানে 3 দিয়ে কাটছে। 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 1 3 দিয়ে কাটছে, 3 1 3, 3 2 6, 3 6 18, এটা 3 দিয়ে কাটলে একবার ডাইরেক্ট 7 দিয়ে কাটছে তো, 7 দিয়ে কাটছে না, তাহলে 21 দিয়ে কাটে, হ্যাঁ। ডিরেক্ট 21 দিয়ে কাটি। 7 দিয়ে যখন কাটছে তাহলে 3 দিয়ে কাটছে, 21 দিয়ে কাটছে, মানে হ্যাঁ, তাহলে 21 দিয়ে কাটছি। 21 দিয়ে কাটলে হচ্ছে 21 1 21, 21 1 21, হাতে থাকছে 18, সরি 16, 168, মানে 8, ঠিক আছে, হ্যাঁ 8 21 168। আচ্ছা এইটা কাটলে কত হচ্ছে? 21 দিয়ে 21 দুগুণ 42, 10, 105, 5 21 105, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো যখন আমি কোর্ট ইয়ার্ড দেখছি, আর তো কিছু কমন যাচ্ছে, তার মানে কি হলো বলতো, এই যে টাইলসের যে লেন্থ সেটা হলো 21 করে, ঠিক আছে, এটা সেন্টিমিটার করেছে, তাহলে 21 সেন্টিমিটার করে লেন্থ হবে স্কয়ার টাইলসের। তাহলে এই দিকে 21 সেন্টিমিটার করে কটা টাইলস লাগবে? 18টা। তাহলে এই যে 378 এইদিকে, তাহলে এইদিকে এরকম করে 18টা টাইলস লাগবে, 18টা নাম্বার অফ টাইলস 18টা। এইভাবে কটা টাইলস লাগবে? এইভাবে লাগবে 25টা টাইলস। তাহলে টোটাল নাম্বার অফ টাইলস, টোটাল নাম্বার অফ টাইলস কি করতে হবে? 18 × 25 করে দিলেই হয়ে যাবে, এটা 450 হবে, ঠিক আছে। ক্লিয়ার হলো? কারোর ডাউট থাকলে বলবে। এটা ভগ্নাংশ ছিল না বলেই মানে হিসাব মতো ইজি হয়ে গেল, কিন্তু এটা ভগ্নাংশ ছিল, এই স্টেপ এলসিএম করতে হলো। তার মানে দেখো একটা অঙ্ক করতে গেলে কত রকম কনসেপ্ট মাথায় রাখতে হবে, কত রকম ফর্মুলা মাথায় রাখতে হবে, কত রকম মানে জিনিস মনে রাখতে হবে। তাহলে নেক্সট যাই। হাউ মেনি মিটার অফ কার্পেট 63 সেন্টিমিটার ওয়াইড। দেখো এইবার কার্পেটের কি বলে দিয়েছে, ওই চওড়াটা বলে দিয়েছে, যে রোল কার্পেট সেটা চওড়াটা বলে দিয়েছে। উইল বি রিকোয়ার্ড টু কভার ফ্লোর অফ রুম 14 মিটার বাই 9 মিটার। একই অঙ্ক, সেই 33 দাগ যা করিয়েছিলাম এটাও সেই অঙ্ক, এটা হচ্ছে কত দাগ? 40 দাগ বোধ হয়। তাহলে এরিয়া অফ রুম ইকুয়াল টু এরিয়া অফ কার্পেট। তো রুমের এরিয়া কত? 14 × 7। কার্পেটের লেন্থ যায় না, লেন্থ বের করতে হবে। লেন্থ হচ্ছে লেট কার্পেট লেন্থ এল, তাহলে এল ইন্টু 63/100 সেন্টিমিটার এ করে নিলাম। তাহলে এটা 7 দিয়ে কাটলে 9, 7 9 63, ও সরি 14 × 9 তো এটা, তাহলে 9 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলে 2, তাহলে লেন্থ কত হলো? লেন্থ হয়ে গেল
9 2 18, কি ব্যাপার, ও 9টা তো কেটে গেছে, সরি। তাহলে 100 2 200, 200 মিটার। তাহলে কার্পেটের লেন্থ কত পেলাম? 200 মিটার, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট যাই। কে 200 বানালি কি করে? হ্যাঁ বলো। বলছি 2 কে 200 বানালি কি করে? এর নিচে 100 ছিল না, এই 100 2 এর সাথে গুণ হয়ে গেছে। সব একদিকে এনে ক্যালকুলেশন করো, দেখো বুঝতে পারবে। এই 100টা উপরে তোলো, 63 নিচে নাম। 63 সেন্টিমিটার, তো এটাকে মিটারে কনভার্ট করে নিচ্ছে। মিটারে কনভার্ট করতে গেলে 100 দিয়ে ভাগ। আচ্ছা, এরপরে এটা হচ্ছে 41, দেখ 40 হয়ে গেল। বলছে দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড এ স্কয়ার আর 160 মিটার। তাহলে দেখো, একটা রেক্ট্যাঙ্গেল আর একটা স্কয়ারের পেরিমিটার কত বলেছে? 160, 160 পেরিমিটার। তাহলে বুঝতে যাচ্ছে সাইড কত কত? 40 করে সাইড, কারণ 4 দিয়ে ভাগ করলে 40 করে হবে। এটা আমার এটাও আমি মানে মুখে ক্যালকুলেশন, মানে কি বলবো, পেন পেপার ইউজ করার দরকার নেই, জাস্ট ছবি দুটো আঁকলেই হয়ে যাবে। বলছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ লেস দ্যান দ্যাট অফ স্কয়ার বাই 100 মিটার, স্যার 100 মিটার স্কয়ার। তাহলে এর 140, তাহলে এর এরিয়া কত? এরিয়া হচ্ছে 4 4 1600, মানে 40 স্কয়ার মানে 1600। তাহলে এর এরিয়া কত? এর থেকে বলেছে 100 মিটার স্কয়ার কম, তাহলে 1600 মাইনাস 100 মানে 1500। তাহলে এবার দেখো, এটা লেন্থ, এটা ব্রেথ। তাহলে দেখো এর পেরিমিটার কত ছিল? পেরিমিটার ছিল 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, সমান সমান ছিল 160। তাহলে এখান থেকে এল প্লাস বি কত? 80। আর আর এটা হচ্ছে এরিয়া, এরিয়া মানে কি? লেন্থ ইন্টু ব্রেথ 1500, এল ইন্টু বি 1500। তো এ কি আর বলার দরকার আছে কত কত গুণ হচ্ছে বা কত কত যোগ হচ্ছে? এ তো এমনি নর্মাল সবাই চোখে দেখেই বুঝতে যাচ্ছে যে 1500 মানে 3 5 15, আর 3 5 যোগ করলে 8, মানে কি 30 আর 50। দেখে একে আর বলার দরকার আছে? অপশন দেখলে বুঝতে পারবে, অপশন। ঠিক আছে, দেখো যোগ করে 80 হচ্ছে, আর গুণ করলে 1500 হচ্ছে। তো এইরকম কিছু কিছু জিনিস কিন্তু আমাদের দেখে বুঝতে হয়। এবার তুমি যদি মনে করো এটা আমি ফুল ক্যালকুলেশন করব, তাহলে এটা আরো হাফ পৃষ্ঠা অ্যাড হবে এর সাথে, এই জায়গাটা পুরো লেগে যাবে। যদি বলো, কেউ যদি বলো দাদা কিভাবে আসে, সেটাও বের করে দিতে পারি, জাস্ট বীজগণিতের ফর্মুলা প্রয়োগ হয় সেক্ষেত্রে। তাহলে আর করছি না কিন্তু। লেন্থ পেলাম 50, এটাই তো দরকার, আর ব্রেথ এই জানতে হতো, তাহলে 30। কেউ কোনো রেসপন্স করছে না, হ্যাঁ কি না কি ঠিক আছে। দাদা ঠিক আছে। ওকে, তাহলে এরপরে আমাদের চলে আসছে 42 দাগ। The length of rectangular plot is increased by 25% to keep its area unchanged. The সুব্রত 7টা থেকে ক্লাস ছিল। হ্যাঁ স্যার, ওইটাই আমি 8টা থেকে মনে করেছিলাম, ওই জন্য স্যার। ও, আমি তো তারপরে ওই 7টা লিখে তারপর আবার এসএমএস করে দিয়েছি যে চেষ্টা করবো আজকে শেষ করানোর। সেই জন্য কিন্তু ক্লাসটা চেয়েছিলাম যে তাড়াতাড়ি শুরু হোক। না না, এবার আমি 6:30টার সময় এক জায়গায় বেরিয়েছি, এবার সেখান থেকে হুট করে আসতেও পারছিলাম, এসএমএস দেখেছি আপনার। ও 8টা সেই টাইমে বেরিয়েছি তো, এবার আর আসতেও পারছি না, 7টার সময় চলে আসতে পারছি না ওখান থেকে, ওই জন্য দেরি হয়ে গেল। দেখো, এর ছবি আঁকার দরকার নেই। এই টাইপের অঙ্ক আমরা কিসে করেছিলাম বলতো? সেই চিনির অঙ্কে মনে আছে? সেই চিনির মূল্য এত % বাড়ানো হলো
যদি মাসিক খরচ ঠিক রাখতে চাওয়া হয় তাহলে কত পার্সেন্ট চিনির ব্যবহার কমাতে হবে, মনে আছে? সেই টাইপের অঙ্ক, পার্সেন্টেজের যে অঙ্ক করেছিলাম একদম সেম অঙ্ক। এখানে বলেছে যে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, তার সাইডটা 25% বাড়িয়ে দেওয়া হলো। তার মানে কি, এই সাইডটা যদি 25% বাড়ায় তাহলে এর যদি এরিয়া ঠিক রাখতে হয় তাহলে এর ব্রেথ কমিয়ে দিয়ে এরকম জায়গায় করতে হবে, তাহলে আগের যে এরিয়া আর এই এরিয়া সেম হয়তো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি ব্রেথ কমাতে হবে বা প্রস্থ কমাতে হবে। তো সেই জিনিসই এখানে বলছে যে লেন্থ 25% বাড়ানো হয়েছে, তাহলে যদি এরিয়া আনচেঞ্জ রাখা হয় বা সেই যদি মান্থলি খরচ যদি ঠিকঠাক রাখতে চাওয়া হয় তাহলে কত পার্সেন্ট চিনির ব্যবহার কমাতে হবে সেই অঙ্ক। তাহলে এখানে যে প্রস্থ সেটা কতটা কমাতে হবে বা কত করতে হবে, এরকম এখানে কতটা কমাতে হবে সেটাই জানতে আছে। দেখো দু রকম ভাবে বলে দিচ্ছি, একটা যে ফর্মুলা না মনে থাকলে কনসেপ্ট দিয়ে করবে। ইনক্রিজ করছে কত, 25%। আর এটা এমনি মনে থাকে, দেখো যদি একটা জিনিস 25% ইনক্রিজ করতে হয় তাহলে মোটের উপরে সব যদি ফিক্স রাখতে হয় তাহলে 20% অন্যটা কমিয়ে দিতে হবে। এটা মানে তুমি 2-4 বার এই টাইপের অঙ্ক করলেই বুঝতে হবে। 25% ইনক্রিজ করতে হচ্ছে, এরিয়া হচ্ছে আনচেঞ্জ থাকছে, তাহলে ফর্মুলা কি হয়ে যাবে, তাহলে ব্রেথ বা উইথ যেটা আছে এটা কতটা কমাতে হবে, উইথ ডিক্রিজ করতে হবে কত, ফর্মুলা এক্স ইন্টু, যেহেতু এটা ইনক্রিজ সেই জন্য একটা প্লাস হয়, এক্স ইন্টু 100 প্লাস এক্স ইন্টু 100, তাহলে এক্স এর মান 25 বাই 125 ইন্টু 100, কাটলে 5 দিয়ে এটা কাটলে 20, তাহলে 20% কমাতে হবে একটা। এটা হলো ফর্মুলা। আর যদি নর্মাল মেথড করতে যাও তাহলে কি করতে হবে, নর্মাল মেথড কিছু না, তুমি ধরো লেন্থ ধরো 100, ব্রেথ ধরো 100, তাহলে এর এরিয়া কত হবে 10,000, তাহলে এইটা আমি 125 করছি, তাহলে এইটা তাহলে কতটা কমাতে হবে, আমি এটা এক্স দিলাম, এটা ফিক্স রাখছি আমার 10,000এই, তাহলে এইটা ইন্টু এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এক্স ইকুয়াল টু কত 10,000 বাই 125, তাহলে এইটা করলাম দেখলাম 80 হচ্ছে, কাটাকুটি করো, তাহলে এইটা 80 করতে হচ্ছে, মানে কি এটা 25% বাড়িয়ে তো 125 করেছে, তাহলে এটা 80 করতে গেলে কি, তাহলে এটা 80 মানে কি উইথ ডিক্রিজ একশো মাইনাস 80 মানে 20%, ঠিক আছে? 100-এর উপরে 20 কমলো মানে কি 20% কমে গেল। ক্লিয়ার হলো জিনিসটা? ওকে, দেখো দেখো একটা এই অঙ্কটা একটু মানে অঙ্ক মনে হয় যে আমার এই অঙ্কটা ভালো লাগে, এই টাইপের অঙ্ক ভালো লাগে আমার বেশ, মানে 1-2 বার মাথা খাটাতে হয় এই অঙ্কগুলো যদি খেয়াল না থাকে, যদি একেবারে। দ্য কস্ট অফ কার্পেটিং এ রুম 15 মিটার লং উইথ এ কার্পেট 75 মিটার ওয়াইড অ্যাট 90 পয়সা পার মিটার ইজ ₹108। তাহলে এবার দেখো টোটাল টাকার পরিমাণ বলে দিয়েছে, আগে প্রথমে একটা অঙ্ক করলাম, টাকাটা বের করতে হয়েছিল কত টাকা, দেখো পার মিটারে আমার খরচ হয়েছে 90 পয়সা, তাহলে 90 পয়সা যদি খরচ হয় তাহলে লেন্থ অফ কার্পেট কত বলো তো, লেন্থ অফ কার্পেট কত, 108 টাকা খরচ। কার্পেট কিনতে গেছি আমি, রোল করা আছে কার্পেটটা, এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে দোকানদার আমাকে বললো পার মিটার 90 পয়সা করে খরচ, তাহলে আমার টোটাল খরচ পড়েছে, এই কার্পেটটা নিলাম আমার খরচ পড়েছে 108 টাকা, তাহলে আমার লেন্থ অফ কার্পেট কি পাবো 108 বাই 90 পয়সা, তাহলে 90 পয়সা এটাকে আমার টাকা করতে গেলে কি করতে হবে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ মানে 100টা উপরে গুণ হয়ে গেল, একবার লিখে দিচ্ছি কিন্তু 0 কাটলাম, এটা দিয়ে কাটলে 12 মানে 120 মিটার আমার কি পেয়ে গেলাম লেন্থ অফ কার্পেট, ঠিক আছে? আর আর ওয়াইড কত বলেছে, ওয়াইড
অফ কার্পেট, চওড়া কতটা 75 মিটার, সরি সেন্টিমিটার, মানে 75/100 করা মানে 3/4, 25 দিয়ে কাটলে 3/4 মিটার। তাহলে এইবার আমরা কি ফর্মুলা জানি, এরিয়া অফ রুম ইকুয়াল টু কি, এই যে পুরো রুমটাকে যদি কার্পেট দিয়ে ঘিরতে হয় তাহলে এই একটা রোল পাতি দিলাম, তারপরে আবার এখান থেকে কেটে নিয়ে আবার সেই রোলটা এখানে পাতালাম, আবার কেটে নিয়ে এই রোল পাতালাম, লাস্টে রোল পাতালাম, ঠিক আছে, মানে পুরো রুমটা কভার হয়ে গেল। তাহলে এরিয়া অফ রুম ইকুয়াল টু এরিয়া অফ কার্পেট। ব্রেথ জানতে চাইছে কার, জানতে চাইছে হচ্ছে রুমের। তাহলে এর লেন্থ কত বলেছে, রুমের লেন্থ, রুম 15 মিটার লং, তাহলে 15 ইন্টু ব্রেথ যায় না, তাহলে বি ধরলাম, রুমের ব্রেথ যায় না। আর এরিয়া অফ কার্পেট কত দেখো, 120 মিটার লেগেছে কার্পেট, আর চওড়া কতটা 3/4, তাহলে এটা কাটলে এটা হয় 30, 90, তাহলে ব্রেথ এই 15 দিয়ে এই 30 কাটলে 2, তাহলে 3 দুগুণ 6 মিটার, তাহলে এটাই আনসার। ক্লিয়ার হলো? আরেকবার বল একটু। দেখো যে কার্পেট আমি দোকানে কিনতে গেছি, আমাকে দোকানদার বলে দিল যে 90 পয়সা পার মিটার কার্পেটের দাম লাগবে, মানে আমি যদি 2 মিটার নিই আমার 1 টাকা 80 পয়সা খরচ, আমি যদি 10 মিটার নিই আমার 9 টাকা খরচ, আমার 108 টাকা লেগেছে। তাহলে ক মিটার কার্পেট আমি বলতে পারবো, তাহলে 108কে 90 পয়সা দিয়ে ভাগ করলে আমার কার্পেট পেয়ে গেলাম। তো আমি দেখে নিলাম 120 মিটার কার্পেট লেগেছে। আর কার্পেটের চওড়াটা কত, 75 সেন্টিমিটার, মানে 3/4 মিটার। মানে আমি যদি কার্পেটটা পাতাই, এই পাতি দিলাম, তাহলে এই 3/4 সেন্টিমিটার কভার হয়ে গেল। আর এখানে ধরো আমার লেগেছে, এখানে হয়তো দেখালো আমার 15 মিটার কার্পেট লেগেছে, তাহলে এখান থেকে কেটে আবার এখান থেকে পাতাতে শুরু করলাম, তাহলে আবার 15 মিটার কার্পেট লেগেছে। এরকম ভাবে টোটাল এরিয়াটা কভার হয়ে গেল, রুমের এরিয়াটা। তার মানে আমার যে রুমের এরিয়া আর যে কার্পেটের এরিয়া সেটা সমান হয়ে যাবে। কেন? কারণ ওই কার্পেটটা দিয়েই তো পুরো রুমটা বিছানো হয়েছে। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ রুমের, আর এখানে লেন্থ ইন্টু ব্রেথ কার, কার্পেটের। তাহলে এখানে লেন্থ 15, ব্রেথ জানি না, এখানে কার্পেটের লেন্থ 120, ব্রেথ হচ্ছে 3/4। তাহলে ওখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম ব্রেথ 6 বেরোচ্ছে, মানে কি এই 6 মিটার লেন্থ আছে এই ঘরটার, সরি ব্রেথ আছে বা চওড়া বা প্রস্থ যা বলো। ঠিক আছে। ওকে, তারপরে চুয়াল্লিশ, আবার হেক্টর আসছে, কিন্তু হেক্টর 1 হেক্টর মানে 10,000 মিটার স্কোয়ার, মাথায় রেখো। A rectangular plot is half as long again as its broad. ওকে, মানে কি is half as long again as its broad। দেখো এর মানেটা একটু বুঝো, এইরকম একটা কনসেপ্ট আমি এতে বুঝিয়েছিলাম যখন আমি পার্সেন্টেজ করাচ্ছিলাম, তখনই বোধহয় বলেছিলাম। তাহলে ব্রড বা এর যে প্রস্থ এক্স হলে এর লেন্থ কত বলো তো, এক্স প্লাস এক্স বাই 2। কেন বলছে প্লট ইজ হাফ অ্যাজ লং এগেন অ্যাজ ইট ব্রড, তার মানে এর যে ব্রড বা প্রস্থ সেই সেই ততটা প্লাস তার অর্ধেকটা। ওকে, এই যে হাফ অ্যাজ লং এগেন অ্যাজ ইট ব্রড, এই কথাটার মানে কিন্তু এটা, এই প্রস্থ যা সেইটুকু লেন্থ, তার সাথে আরো একটুখানি আছে ওই তার অর্ধেকটা, এই কথাটার মানে কিন্তু এই স্টার মনে রাখো বোঝার সুবিধার্থে। তাহলে এটা হলো 3x/2। এরপরে একদম ক্লিয়ার, ওইটুকুর জন্যই অনেকে অঙ্কটা করতে পারে না, বুঝতে পারে না, ওইটুকু বুঝতে পারলে অঙ্কটা পুরো হয়ে যাবে। তাহলে দেখো এই দ্য এরিয়া অফ লন কত, 2/3 হেক্টর, মানে কি নাও লেন্থ ইন্টু ব্রেথ
3x বাই 2, লেন্থ আর ব্রেথ কত x ইকুয়াল টু 2/3। হেক্টরকে আমি যদি একত্রে নিতে চাই তাহলে আমার হেক্টর তাহলে 10,000 মিটার স্কয়ার, 1 হেক্টর মানে 10,000 মিটার স্কয়ার। তাহলে 2 3, এবার দেখো তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, 2 উপরে চলে যাবে 3 নিচে চলে আসবে, মানে কি 2 দুগুণ 4 আর নিচে 3 3 9, 4/9 ইন্টু 10,000। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যায়, এটা হচ্ছে 4 মানে 2 ইন্টু 2, 10,000 মানে 100 গুণ 100, নিচে 3 গুণ 3, এটা বাইরে আসবে 200/3। ওকে, লেন্থ কত, নাও লেন্থ 3x/2, তাহলে 3/2 ইন্টু x কত 200/3, 3 3 কাটলো 200 দিয়ে কাটলে 100, তাহলে 100 কি হলো, মিটার হলো, কেন মিটারে কিন্তু আমি কনভার্ট করে নিয়েছি, এটা মিটার হয়ে গেছে। দেখো তো কোথাও অসুবিধা থাকলে বলবে। 3x/2, x এর মান বসলাম জাস্ট। নেক্সট তাহলে হ্যাঁ নেক্সট ইয়ার। এটা কত হবে, 45। A veranda 40 meter long and 15 meter broad is to be paved with a stone each measuring 6 into 5 diameter, 6/5 diameter. The number of stone required কিছুই না। দেখো এই ঘর পাথর দিয়ে বসানো হচ্ছে, তাহলে এই একটা পাথর একটা পাথর একটা পাথর এরকম ভাবে পাথর দিয়ে বসানো হচ্ছে, ঠিক আছে, মানে সব একই এর পাথর, মানে একই মেজারমেন্টের পাথর। এর বলছে যে তাহলে কটা পাথর লাগবে এই ঘরে, তো নাম্বার অফ স্টোন, কি নাম্বার অফ স্টোন কিভাবে পাবো, যদি এরিয়া অফ রুম বারান্দা, ঠিক আছে, বাই এরিয়া অফ স্টোন দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাবো। কেন, কারণ এই যে কটা স্টোন সেই কটা তো এরিয়াটা কভার করছে কাকে, বারান্দার এরিয়া, তাহলে বারান্দা এরিয়া কত 40 × 15 বাই এরিয়া অফ স্টোন। দেখো এই দুটো কিন্তু মিটার আছে, এটা তোমার ডেসিমিটার আছে, মানে কি 6 × 5, ডেসিমিটারকে মিটার করতে গেলে কত 10 দিয়ে ভাগ, এগুলো খেয়াল আছে তো, সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে 100 দিয়ে ভাগ, ডেসিমিটার থেকে মিটার আসতে গেলে 10 দিয়ে ভাগ, এগুলো খেয়াল আছে তো, না থাকলে কিন্তু বলে দেবো, কারণ ওকে ঠিক আছে। তাহলে কাটাকুটি করে দিই একেবারে, 5 দিয়ে এটা কাটলে, 5 দিয়ে এটা কাটলে তোমার হচ্ছে এটাই কাটে 3, 3 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 20, আর এই 100 উপরে উঠে যাবে, তাহলে 20 × 100 মানে 2000 অ্যান্সার। তাহলে 2000 স্টোন লাগবে, 2000টা স্টোন লাগবে। ওকে, নাম্বার অফ স্টোন রিকোয়ার্ড কত 2000। নেক্সট দেখো, জানি না কত দূর হবে, দাদা টোটাল কটা অঙ্ক আছে, 62টা, 62 শুনতে পেয়েছো? হ্যাঁ দাদা হ্যাঁ। কি বলতো, মানে কি হয় অ্যাকচুয়ালি যখন ক্লাস হয় তখন হয়তো কারোর কথা শুনলে কি হয়, তখন কি বলে ভুলে যাচ্ছি কথাটা, মানে বলতে পারছি না। যখন এমনি আমরা স্কুলে ক্লাস করাই বা অন্য কোথাও ক্লাস করাই, মানে অফলাইন যে ক্লাসগুলো, তখন কনভারসেশনটা হয় তো, তখন সেই জন্য গলাটা অত ব্যথা হয় না। কিন্তু যখন একবার অনলাইন পড়ানো হচ্ছে তখন তো শুধু আমি বেশিরভাগটাই বক বক করে যাচ্ছি, গলা প্রচন্ড হয়ে যায়, ব্যথা হয়ে যায়, সেই জন্য 1.5 ঘন্টার বেশি পড়াতে গেলে গলায় ব্যথা লাগে।
না দাদা, যতটা হবে ততটাই ঠিক আছে। না এমনিতে বেশি অঙ্ক করলে হয়তো মাথাতেও ঢুকবে না। একদম 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 আমি এটা দেখেছি যে যখন ওই 2 ঘন্টা বা 2.5 ঘন্টা করানো হয় মাথা, তখন ম্যাথ, তখন কি হয় মাথা ওই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের পরে তখন মনে হয় সবাই উসফুস উসফুস করে কখন শেষ হবে। এটা আমার হ্যাঁ স্যার, একদম ঠিক, মানে পরে আর মানে মাথায় হ্যাঁ হ্যাঁ এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন ক্লাস করতাম, ওই স্যাররা যে 2 ঘন্টা যখন ক্লাস করাতো তখন দেখতাম ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা ঠিক ছিল, 1.5 ঘন্টা পরে 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত তাও বসা যায়, তারপরে গিয়ে আর সেই লাস্টের দিকে অঙ্কগুলো আর মনে হয় না যে থাক আজকে থাক আজকে থাক, এরকমই মনে হয়। সেই জন্য আমি চেষ্টা করি যে অন্তত 1-1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা করানোর। ঠিক আছে দেখি। অনলাইনে মাথা ব্যথা করে। সেটাই সেটাই, ফোনের দিকে একটানা তাকিয়ে থাকতে হয় তো। কিন্তু দাদা আমার তো অনলাইন করতে বেশি ভালো লাগে। দেখো সবার তো সব রকম সমান না। আমার কিন্তু অনলাইন পড়াতে বেশি মানে মানে ভালো লাগে কোন অর্থে যে মানে একসাথে আমি হচ্ছে অনেক স্টুডেন্ট পেয়ে যাচ্ছি, মানে একসাথে মানে একবার বললে রেকর্ড করে রাখলে সেগুলো পরে আর বলতে হচ্ছে না। কিন্তু অফলাইন ক্লাসে কি হয়, সেগুলো আমার আবার হয়তো পরের দিন কেউ আসলো না, সেটা আবার রিপিট করতে হচ্ছে, এইরকম করতে হয় যেগুলো দেখেছি। সেই দিক দিয়ে অনলাইন ক্লাসটা বেটার লাগে। সুবিধাজনক, মানে রেকর্ডটা সত্যি খুব শুধু কোনোদিন কামাই করলাম সেটা না, পুরোনো জিনিস অনেক ভুলে গেছে। আমার নাম্বার সিস্টেম আমাকে পুরো মানে হাঁপি খাচ্ছে আমি নাম্বার সিস্টেম, ওইরকম অবস্থা হয়ে গেছে আমার। কিন্তু যে অঙ্কগুলো রেকর্ড করা আছে বা রিজনিং গুলো আমার খুব সুবিধা হচ্ছে। মিসিং নাম্বার যেরকম খুব প্রবলেম হচ্ছে, এই মিসিং নাম্বার সিরিজ আমার খুব মানে অসুবিধা হচ্ছে। ওগুলো যদি একটু রেকর্ড করা দিতাম না, এখন মনে হচ্ছে খুব ভালো হতো। না এসব তো আগে ভাবেনি না, পরে তো ভেবেছে এগুলো। ধরো আমি তো সেইভাবে ধরো প্রফেশনালি পড়াই না, হ্যাঁ প্রফেশনালি পড়ালে কেউ রেকর্ড দেবে না, এটা বলে দিচ্ছি, ঠিক আছে, এটা মাথায় রেখো। এত কম টাকাতেও কেউ পড়াবে না। আচ্ছা বাদ দাও সেসব। দেখো এরিয়া অফ 4 walls of room is 77 meter square, okay, 77 meter square, and its length and breadth are 7.5 meter and 3.5 meter respectively. The height, okay, height জানতে চেয়েছে। তাহলে এই দেখো একটা ফর্মুলা আমি বলে দিয়েছিলাম, এই ফর্মুলাটা তোমাদের একটা অঙ্কে লাগবে এরকম বলেছিলাম, ঠিক আছে। এরিয়া অফ 4 walls একটা ফর্মুলা বলে দিয়েছিলাম, পেরিমিটার ইনটু উচ্চতা। 4 walls কি বলেছিলাম, 2 into length plus breadth into height, এটা বলে দিয়েছিলাম। তাহলে এই 2 into length plus breadth মানে পেরিমিটার, তুমি এই যদি পেরিমিটার বলতে চাও পেরিমিটার বলতে পারো, বা 2 into length plus breadth বলতে পারো। তো দেখো আমার কি কি জানি, আমি এখানে লেন্থ জানি, ব্রেথ জানি, কিন্তু হাইটটা জানি না, আর হাইটটাই বের করতে বলেছে। তাহলে নাও ফর্মুলা একেবারে বসিয়ে দিচ্ছি, 2 into লেন্থ কত 7.5 প্লাস 3.5 ইন্টু হাইট ইকুয়াল টু, এটা তো এরিয়া 4 walls, তার কত 77। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা 11 হবে, 2 into 11 ইন্টু h ইকুয়াল টু 77, এটা 7। তাহলে h ইকুয়াল টু 7/2 মানে 3.5 হয়ে গেল। ইজি অঙ্ক ছিল, জাস্ট ফর্মুলাটা জানলেই হয়ে যেত। 47 দেখো, দেখো length and breadth of a rectangular piece of land are in the ratio 5:3. The owner spent 3,000 for surrounding it from all sides at rupees 7.5 per meter. The difference between its length and breadth is, তো দেখো এবার বলেছে যে একটা রেক্ট্যাঙ্গুলার কি আছে, মাঠ আছে বা ল্যান্ড আছে, এটা কি করবে চারিদিক দিয়ে ঘিরে দেবে, তাহলে 3,000 টাকা খরচ করবে, এবং প্রতি মিটারে খরচ কত পড়ছে 7.5 মিটার, সরি 7.5 রুপিস, 7.5 পার মিটার। তার মানে বুঝতে পারছো যদি 3,000কে 7.5 দিয়ে ভাগ করি তাহলে কিভাবে বলো তো। আমি এটা ধরো এই সাইড দিয়ে ঘিরে দিল, এই সাইড দিয়ে ঘিরলো, সব সাইড দিয়ে ঘিরে দিল, ঘেরাটা আমার বেশি বাইরে চলে যাচ্ছে, ধরো ঘিরে দিল, জাস্ট ঘিরে দিল, মনে করো ঘিরে দিল, এরকম ঘিরে দিল, ওকে। তো ঘিরে দেওয়ার জন্য তার 3,000 টাকা খরচ হচ্ছে, তাহলে আমি যদি 7.5 টাকা পার মিটার খরচ পড়ে, তাহলে আমার টোটাল পেরিমিটারটা পেয়ে যাব।
ঠিক আছে, তাহলে পেরিমিটার কত হবে 3000 বাই 7.5। এটা তোলার জন্য নিচে উপরে একটা 10 গুণ করলাম, 75 দিয়ে কাটলে 75 4 75 300। বলো বলছি স্যার পেরিমিটার পাবো না এরিয়া পাবো? পেরিমিটার মানে ওইটা মানে ওই 3000কে 7.5 7.5 দিয়ে ভাগ করলে পেরিমিটার পাবো না এরিয়া পাবো? পেরিমিটার পাবো। তো দেখো এই চারিদিকে খরচ বলেছে, তো দেখো দ্য ওনার স্পেন্ড 3000 ফর সারাউন্ডিং ইট ফ্রম অল সাইড, মানে কি চারিদিক দিয়ে ঘেরার জন্য 7.5 টাকা পার মিটার খরচ করছে। আর এখানে যদি এরিয়া বলতো তাহলে এখানে পার মিটার স্কয়ার বলা থাকতো, এটা একটা এবং সেখানে কথাটা অন্য থাকতো। ঠিক আছে, এটা মাথায় রেখো। আচ্ছা আচ্ছা দেখো এই অঙ্কটা অন্য আরো শর্টকাটে করে দিচ্ছি। এতটা এটা পেরিমিটার 400 বার হলো। দেখো এটা 5 বলেছে, রেশিও কত বলেছে 5, এটা 3। তাহলে অ্যাকচুয়াল পেরিমিটার যদি আমি রেশিও অনুযায়ী দেখি, পেরিমিটার কত রেশিও অনুযায়ী 2 × 5 + 3 মানে কত 16 ইউনিট। ওকে, এইবার 5 3 ডিফারেন্স কত 5:3, 5:3 এর ডিফারেন্স কত 2 ইউনিট, তাই তো 2 ইউনিট হলো। তাহলে দেখো এই 16 ইউনিট মানে 400, তাহলে এই 2 ইউনিট মানে কত, কেন ডিফারেন্স জানতে আছে, দ্য ডিফারেন্স বিটুইন লেন্থ অ্যান্ড ব্রেথ। তাহলে 2 ইউনিট মানে কত, তাহলে এটা 8 গুণে আছে, এটা 8 ভাগে আছে, 1/8 গুণে আছে, যাই বলো না কেন, তাহলে এটাও 1/8 গুণে থাকবে। তাহলে 400কে দেখো করলে 50, এটাই অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ সবার ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে নেক্সট যাই। দেখো 50 পর্যন্তই করবো, গলা ব্যথা হয়ে যাচ্ছে। বলছে এ কার্পেটিং অফ রুম টুয়াইস অ্যাজ লং অ্যাজ ইট ব্রড অ্যাট রেট অফ 50 পয়সা পার মিটার স্কয়ার। এবার দেখো মিটার স্কয়ার বলেছে, কিন্তু তার মানে কি বলতো, এখানে যে টাকাটা খরচ হচ্ছে সেটা কি বের করছি আমি, এরিয়া বের করছি, বুঝতে পেরেছো? ওই বিশ্বজিৎ আগেরটা দেখো ছিল পার মিটার, মানে কি সেক্ষেত্রে কিন্তু পেরিমিটার ছিল বলে মিটার ছিল, কিন্তু এবার এরিয়া বলে মিটার স্কয়ার হয়ে যাচ্ছে, দেখেছো? ঠিক আছে। এইটা দেখেও কিন্তু বোঝা যায়, যদি তুমি ভিতরে লেখাটা পড়ে না বুঝতে পারো তাহলে দেখতে হয় যে পার মিটার বলছে না মিটার স্কয়ার বলছে, এটা একটু দেখে নিতে হয়। ঠিক আছে, তারপরে দেখো তাহলে কত টাকা খরচ হচ্ছে 12 টাকা 25 পয়সা, অ্যান্ড দ্য কস্ট অফ পেইন্টিং ইটস ওয়াল অ্যাট দ্য রেট অফ 9 পয়সা পার মিটার স্কয়ার। এবং কি বলেছে যে তোমার দেয়াল রং করতে তোমার 9 পয়সা পার মিটার স্কয়ার খরচ হচ্ছে, সেখানে দেয়ালের এরিয়াটাই দরকার, এবং সেখানে খরচ হচ্ছে 6 টাকা 30 পয়সা। দ্য হাইট ইজ, তাহলে রুমের হাইট জানতে চেয়েছে। তো দেখো আগে রুমটা আমি জাস্ট নিচেটা হচ্ছে নিচের এরিয়াটা দেখি, এই ধরো রুমের নিচের ভাগটা, তাহলে আমি কি বলেছে দাঁড়া এখানে কি একটুখানি একটা মিসিং হয়ে গেছে ওদের ডেটা। ও না না ঠিক আছে, রুম টোয়াইস অ্যাজ লং অ্যাজ ইট ব্রড। ঠিক আছে, দেখো এই রুম, এই লেখাটা আমি ভাবছি কোথায় গেল, এই রুম টোয়াইস অ্যাজ লং অ্যাজ ইটস ব্রড, তাহলে কি এ যা প্রস্থ তার ডবল হচ্ছে লং, মানে কি লেন্থ 2x। এই কথাটা কিন্তু এখান থেকে আসলো, এই কথাটা এখান থেকে আসলো 2x আর x এর কনসেপ্ট। ঠিক আছে, এর যা প্রস্থ তার দ্বিগুণ ডবল লং, লং কতটা
ডবল লং মানে কি, টয়েস লং মানে কি দ্বিগুণ। আচ্ছা এটা গেল। আচ্ছা এরিয়া অফ রুম কত দেখে নিই। এরিয়া অফ রুম কত দেখো, 12 টাকা 25 পয়সা কার্পেটিং এ খরচ হয়েছে, পার মিটার স্কয়ার খরচ পড়েছে 50 পয়সা। তো 50 পয়সা মানে কি 50 পয়সা মানে কি হাফ পয়সাও বলতে পারি। তাহলে এখানে আমি 50 না লিখে হাফ লিখছি, ব্র্যাকেটে লিখে দিই 50 পয়সা ইকুয়াল টু হাফ টাকা, রুপিস হাফ। তাহলে এটা কত হয়ে গেল আমার, এটা হয়ে গেল 12 দুগুণ 24, 24 টাকা 50 পয়সা। মানে অ্যাকচুয়ালি এটা আমার হচ্ছে 49/2, 49/2। ওকে, একেবারে আমি ভগ্নাংশ করে নিলাম। তাহলে নাও 2x ইন্টু x ইকুয়াল টু কত, 49/2। ওখান থেকে এক্স স্কোয়ার পাচ্ছে হচ্ছে 49/4। কেন ভগ্নাংশ করলাম বুঝতে পারলে, এইটা পাচ্ছি তাই। ওখান থেকে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 7/2, একেবারে লিখলাম কিন্তু কারোর সমস্যা থাকলে বলবে। তাহলে এক্স এর মান পেলাম 7/2। তাহলে লেন্থ কত পাচ্ছি, লেন্থ পাচ্ছি 2x মানে কত, 2 ইন্টু 7/2 মানে 7, আর ব্রেথ কত x মানে 7/2 পাচ্ছি। লেন্থ পেলাম হচ্ছে 7 আর ব্রেথ অর্ধেক 7/2। নাও এরিয়া অফ 4 ওয়ালস, এরিয়া 4 ওয়াল কত, সেই 2 ইন্টু মানে পেরিমিটার ইন্টু হাইট। তো পেরিমিটার মানে কত, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট। হাইট জানি না আমি, ইকুয়াল টু কত দেখো 6 টাকা 30 পয়সা খরচ হয়েছে। ওটাই কি হবে, ওটাকে আমি যদি 9 পয়সা দিয়ে ভাগ করি, 9/100 দিয়ে ভাগ করি, তাহলে আমি কত পেয়ে যাব, 9 টাকা 30 পয়সা। আমি এটা একবার 630 পয়সা লিখে দিচ্ছি, ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিই 6.30 ইকুয়াল টু 630 পয়সা। তাহলে এল প্লাস বি কত হবে, 7 আর 7/2, 2 ইন্টু 7 প্লাস 7/2 ইন্টু এইচ 630/9। এটা কাটাকুটি করলে 70 হয়, একবার লিখে দিলাম 70। তাহলে এটা হলো 2 ইন্টু 7 দুগুণ 14, 21/2 ইন্টু হাইট ইকুয়াল টু 70। 2 2 কাটলো, এইচ ইকুয়াল টু 70/21। 7 দিয়ে কাটলে এটা 10, এটা 3 মানে 10/3। এটাই অ্যান্সার বোধহয়। হাইট জানতে চাইছে, হাইট হচ্ছে 10/3। হ্যাঁ এটাই অ্যান্সার, ঠিক আছে 10/3। এটা আরো একটু ছোট করা যেত, একটু হিসাব মতো বড় করে ফেলেছি, মানে মানে লাইন একটু অমিট করা যেত, একটা দুটো লাইন। এই লাইনটা যেন একেবারে লেখা যেত, এরপরে লাইনটা, তারপরে এখান এই লাইনটা দেখে এই লাইনটা একেবারে বলা যায় এরকম, বা এই ক্যালকুলেশনটা এর মধ্যেই ঢুকিয়ে দেওয়া যেত, 49/2 একেবারে এখানেই করা যেত, ঠিক আছে। আর দুটো অঙ্ক বেশি না, 49 50। আচ্ছা 49 থেকে রম্বসের অঙ্ক শুরু হচ্ছে। রম্বসে একটা তাহলে কি পরের দিন করাবে? রম্বসে একটা দুটো অঙ্ক দেখো, সোজা অঙ্ক। রম্বসের সেই ফর্মুলা কি ছিল, রম্বস মানে উত্তম, এটা D1 যদি বলি, এটা D2 বলি, তাহলে এরিয়া ছিল হাফ D1 D2, এই ছিল। এটাই আমার কাজে লাগবে বেশি। তাহলে দেখো এরিয়া অফ রম্বস ইজ 36 সেন্টিমিটার স্কয়ার, লেন্থ অফ ওয়ান ডায়াগোনাল ইজ 6 সেন্টিমিটার, একটা ডায়াগোনাল 6, লেন্থ অফ সেকেন্ড ডায়াগোনাল। তাহলে নাও হাফ D1 D2 ইকুয়াল টু কত 36। এবার D1 বলে দিয়েছে, ধরো D1 6 বলেছে, D2 বের করতে হবে। কাটলাম 3 দিয়ে এটা কাটলে 12, তাহলে D2 কত পেলাম 12 আনসার। আর একটাই অঙ্ক করাই,
ইজি অঙ্ক। দেখো পরের অঙ্কটা ভালো অঙ্ক। এই টাইপের অঙ্ক আমি অনেকবার পরীক্ষা দেখেছি, অনেকবার। দেখো perimeter of a rhombus is 52 meter, length of its smaller diagonal is 10 centimeter, longer diagonal কত? একটু বাহুগুলো সমান হলো না, মানে প্রায় সমান হয়েছে, ঠিক আছে। পেরিমিটার কত? পেরিমিটার 52, তাহলে পেরিমিটার 52 মানে কি সাইড কত? 52/4 মানে 13 করে, তাহলে এই সাইডটাও 13, এই সাইডটাও 13, এই সাইডটাও 13, এই সাইডটাও 13। এইবার স্মলার ডায়াগোনাল কত বলেছে? 10, এটা 10 বলে দিয়েছে, এটা বের করতে হবে। মুখে মুখে অ্যান্সার, মুখে অ্যান্সার কত হয় বলো তো, দেখি কে বলতে পারে। কোনো পেন পেপার ইউজ হবে না, ভালো করে আঁকি, কোনো পেন পেপার ইউজ হবে না, এতক্ষণ অ্যান্সার এসে যাওয়ার কথা। একটু ভালো করে চিন্তা করো। হিন্টস দেবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হিন্টস। এটা 10 বলে, 13 আর 5 চলে আসবে। এইটা এই লেন্থটা 10 বলে দিয়েছে। দেখো যখন রম্বস বলেছিলাম, মানে থিওরেম বলেছিলাম, দাঁড়াও করছি। মুখে অ্যান্সার হবে এবং 2 সেকেন্ড অ্যান্সার, এই টাইপের অঙ্ক দেখে অ্যান্সার। এসব অঙ্ক তোমার কি বলবো, মানে পেন পেপার ইউজ করা যাবে না। কেন? কারণ তুমি দুবার যদি অঙ্ক প্র্যাকটিস করো তাহলে তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার। দুবার, বেশি না, দুবার বলেছে। দেখো 12 প্লাস 12 24 একদম। দেখো দেখো পুরোটা 10। যখন থিওরেম বলেছিলাম তখন 2-3টে কনসেপ্ট বলেছিলাম। একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ভাগ করে এরা, এবং এরা কি করে সমদ্বিখণ্ডিত করে, এই দুটো কথা বলেছিলাম। একটা হলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা বলেছিলাম। তার মানে এইটুকু কত? এইটুকু 5, এই 5, এইটুকু 5। তো দেখো এটা রাইট অ্যাঙ্গেল, এটা 5, তুমি এটা ভূমি ধরো 5, ঠিক আছে, অতিভুজ 13, তাহলে এইটুকু কত হবে? 12, তাহলে এইটুকু 12, তাহলে এটাও সমদ্বিখণ্ডিত, এটাও 12, তাহলে লেন্থ অফ আদার ডায়াগোনাল টু ইন্টু 12, 24 অ্যান্সার। মুখে অ্যান্সার কিন্তু মাথায় রেখো, আমি কিন্তু এর ডিটেলস করলাম না। এর কেউ যদি ডিটেলস করতে চাও তাহলে এটা এক্স ধরো, তাহলে সেই কি হবে 5 স্কোয়ার, এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল, এটা x স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার, এখান থেকে x স্কোয়ার ইকুয়াল টু, এটা দরকার নেই, তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে কি 169 মাইনাস 25 মানে কি 144 হবে, সেখান থেকে x ইকুয়াল টু হবে 12, তাহলে এইটুকু x, তাহলে ডায়াগোনাল লেন্থ অফ ডায়াগোনাল 12 ইন্টু 2 মানে 24। এমনি করলেও ছোট্ট, মাথায় রেখো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে এবং মুখে অ্যান্সার হয়, মানে পেন পেপার ইউজ করার দরকার হয় না। আরে বলুন না স্যার, বুঝতে পারলাম না অঙ্কটা। অঙ্ক বুঝতে পারোনি? দেখো তুমি শুধু এইটুকু চিন্তা করো, রম্বসের এইটুকু পার্ট নাও তুমি, এবার দেখো তো চেনা অঙ্ক লাগছে কিনা। এইটুকু পার্ট নাও, হুম, সমকোণে সমদ্বিখণ্ডিত করছে মানে কি এটা 90 ডিগ্রি, হ্যাঁ পুরোটা 10 মানে এটা 5, এটা 13, হ্যাঁ। তাহলে এটা কত বলতে পারবে? এটা কত? আচ্ছা, তাহলে পরে দেখো। 12। এবার এটা তো এইদিকেও সমদ্বিখণ্ডিত ছিল মানে কি এটা 12 মানে এইদিকেরটা 12, তাহলে এই ডায়াগোনালটার লেন্থ কত হলো? লেন্থ অফ আদার ডায়াগোনাল কত হয়ে গেল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
24 না? বারবার 14। হ্যাঁ তুমি এইটুকু নিয়ে ভাবলেই হয়ে যেত অঙ্কটা। তাহলে হয়ে গেল 50। ওকে, হলো না, ভেবেছিলাম শেষ করে দেবো, থাক, যা হলো অনেকটাই হলো, কিন্তু সেই 28 থেকেই করাচ্ছি, 20-22টা অঙ্ক হয়ে গেছে। স্লাইড কি পুরো শেষ হলে দিয়ে দেবো? ভিডিওটা তো তাই থাকছে। দেবেন, তাই দেবেন, অসুবিধা নেই। ঠিক আছে।